আমার নামে সালিশ বসেছে আজ। ড্রয়িং রুমের একপাশে সোফায় আমার শ্বশুর শাশুড়ি বসে আছে, অন্য পাশে আমার বর ভাসুর ও বরজা। তাদের সাথে দাঁড়িয়ে আছে আমার স্বামী আর ননদ। তাদের সকলের মূল কেন্দ্রবিন্দু আমি। কোলে আমার 4 বছরের বাচ্চা ছেলে। সালিশে বসার কারণ হলো আমার জায়ের ছেলের জন্য রাখা ডিম আমার ছেলে খেয়ে ফেলেছে বিধায় আমার শাশুড়ি আমার ছেলের গায়ে হাত তুলেছে। সেটার প্রতিবাদ করায় আজ আমার নামে সালিশ উঠেছে। আমার বাবা মাকে আগে ফোন করে আসতে বলা হয়েছে। ইতিমধ্যে তারাও এসে পড়েছে। মা এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বসে। আমার গালে হঠাৎ থাপ্পড় দেওয়াতে আমার ছেলেটা ভয়ে আমাকে জাপটে ধরে আমার বুকে মুখ লুকায়। মার আগে ফুঁসতে ফুঁসতে বলে, এই শিক্ষা দিয়েছি আমরা তোমায়? শ্বশুর বাড়িতে কিভাবে মানিয়ে চলতে হয় ভুলে নাকি? ছোটবেলা থেকে নিজের বড় বোনকে হিংসা করে আসছো, এখন নিজের ছেলের সাথে তোমার বোনের ছেলের হিংসা সম্পর্ক তৈরি করছো। আমার বরজা সম্পর্কে শুধু আমার যা নয়, আপন বড় বোন হয়। আমি সায়রা, আমার বড় বোন সাইমা। আমার বড় বোনের গায়ের রং ফর্সা, আমার গায়ের রংটা একটু চাপা। সুন্দর হওয়ার দরুন ছোটবেলা থেকে বাবা মায়ের আদরের বড় হয়েছে। এমন কোনো আবদার নেই যেটা বাবা মা পূরণ করেনি। গায়ের রং চাপা হওয়ায় ছোটবেলা থেকেই তাদের অবহেলার শিকার হতে হয়েছে আমার। বিয়ের পর শ্বশুর বাড়িতে তাই হয়ে এসেছে। সংসারের সমস্ত কাজ একা আমাকে করতে হতো। কাপড় কাচা থেকে শুরু করে রান্নাবান্না। আমার শাশুড়ির ধারণা আমার বোন রান্না করলে আগুনের তাপে তার ফর্সা গায়ের রং চাপা হয়ে যাবে তার। আমার স্বামী ফারহান আর আমার বড় বোনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার থেকে বিয়েও ঠিক হয় তাদের। কিন্তু বিয়ের দিন আমার বোন পালিয়ে গিয়ে আমার বড় ভাসুরকে বিয়ে করে। দুই পরিবারের সম্মান বাঁচাতে আমার আর ফারহানের বিয়ের দেওয়া হয়। আমার বড় বোন পালিয়ে যাওয়ার পর ও তাদের মেনে নেওয়া হয়, কিন্তু ফারহান সেটা সহ্য করতে পারেনি। বিয়ের রাতের শারীরিক নির্যাতন করে আমার উপর। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে মার ধরে। এভাবে চলতে থাকে আমাদের সংসার। আমাদের সংসার বললে ভুল হবে, আমার একার সংসার হবে। একদিন আমার একার সংসারে আলো হয়ে আসে আমার ছেলে শারিদ। আমি যখন সন্তান সম্ভবা, একই সাথে আমার বোন ও সন্তান সম্ভবা। আমার বড় বোনের ও ছেলে হয়েছে সাইম। তার ছেলে হওয়ার পর ফারহান একদম বদলে যায়। আগের মতো মদ খেয়ে বাড়ি ফেরে না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে আসে। সাইমকে ছাড়া সে একদম থাকতে পারে না। আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সকলের চোখের মণি সাইম। এদিকে আমার ছেলে আমার মতো হতভাগা। দাদা দাদি নানা নানির কথা বাদই দিলাম, আজ পর্যন্ত আমার ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে একবার আদর করেনি। যত সব খেলনা আসতো সব সাইমের জন্য। সাইমকে যখন সকলের আদর করত তখন আমার ছেলে আদো আদো গলায় বলতো, মা আমাকে কেউ আদর করে না কেন? আমি কি এত পচা? কেউ আমায় আদর করে না বলে কেঁদে উঠত। তখন কিছু বলার মতো থাকতো না আমার। যেখানে আমি অভাগী সেখানে আমার ছেলে যে হতভাগা হবে না তা কি করে হয়? সালিশ করে শেষ সিদ্ধান্ত হলো আমাকে আমার শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, আর ডিম খাওয়ার অপরাধে আমার ছেলে বাহিরে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এবার আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, তুমি কিছু বলবে না? আমার ছেলেটা এই রোদে কিভাবে দাঁড়িয়ে থাকবে? কোনো প্রতিবাদ করবে না তুমি? ফারহান বলল, ভুল যখন করেছে শাস্তি পেতেই হবে। যদি শাস্তি না মানো আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। পাশ থেকে আমার বাবা বলল, যা বলছে মেনে নাও। এখান থেকে চলে গেলে আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না। আমি শুধু চুপচাপ শুনে গেলাম তাদের কথা। আশাহত হলাম না। এমনটা যে হবে আগেই ধারণা করে রেখেছিলাম। একটু আসছি বলে ওখান থেকে উঠে নিজের রুমে চলে গেলাম। আমার টাকায় কেনা আমার আর ছেলের সব প্রয়োজনীয় জিনিস একটা ব্যাগে ভরে রুম থেকে বেরিয়ে এলাম। আমাকে ব্যাগ হাতে আসতে দেখে সকলে অবাকের চরম সীমানায়। কেউ ধারণা করতে পারেনি আমি এমনটা করব। সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি গিয়ে আমার ছেলেকে কোলে তুলে নিয়ে ফারহানকে বললাম,
তোমার সংসারে থাকার জন্য আমার ছেলের প্রাণ ঝুঁকিতে পালতে পারবো না, তাই চলে যাচ্ছি। আর চিন্তা করো না, ডিভোর্স পেপার খুব জলদি পেয়ে যাবে, আশা করি সাইন করে দিবে। ফারহান বলল, চলে যাচ্ছ, যাও, দেখো আবার ফিরে আসতে না হয়। এই বাড়িতে তো আরাম আয়েশে দিন কাটিয়েছ। আমার মা কড়া স্বরে বলল, আমাদের কাছে সাহায্যের আশা করবে একদম। আমি তাচ্ছিল্য হেসে বললাম, সাহায্য? আপনাদের কাছ থেকে? হাসালেন। আজ পর্যন্ত কখনো আমার ভালো মন্দ নিয়ে কখনো ভেবেছেন? ছোট থেকে পার্থক্য করে এসেছেন কেন? আমার গায়ের রং চাপা বলে। ফারহানের দিকে তাকিয়ে বললাম, কি বললে তোমাদের এখানে আরাম আয়েশে থেকেছি? ভোর থেকে রাত পর্যন্ত গাদার মতো কেটে থাকাকে আরাম আয়েশে থাকা বলো? বিয়ের পরের দিন থেকে বাসার সব কাজ আমাকে একা করতে হতো, সকলের কাপড় চোপড় একা কাচতে হতো। আমার বোনের মতো আমিও তো নতুন বউ ছিলাম। বিয়ের এত দিন পর্যন্ত একটা কাজ থাকে করতে হয়েছে। তোমার বলো আমি আমার বড় বোনকে হিংসা করি? আসলে তো হিংসার বীজ তোমরা আমার মনে গেঁথে দিয়েছ। যখন আপু আরাম করে শুয়ে বসে দিন পার করত, তখন আমাকে সারাদিন ঝিয়ের মতো কাটতে হতো। আপু যখন ভুল করে মায়ের স্বর্ণের কানের দুল ভেঙে ফেলেছিল, মা কিছু বলেনি। আমার হাত থেকে যখন একটা কাঁচের গ্লাস পরে ভেঙে গিয়েছিল, তখন কম কথা শোনায়নি তো তোমার মা? গায়ে হাত তুলতেও দ্বিধা করেনি। আপু গর্ভাবস্থায় থাকে, বিছানা থেকে নামতে পর্যন্ত দাওনি। সাথে ভালো ভালো খাবার, ফল মূল এসব তো আছে। আর আমার বেলায় গর্ভবতী অবস্থায় সব কাজ করে হয়েছে আমাকে। ফল মূল তো দূরে থাক, পেট ভরে খেতে পর্যন্ত দাওনি। গর্ভাবস্থায় কত কিছু খেতে মন চায়। তোমাকে বললে তুমি কি কখনো কিছু এনে দিয়েছ? তোমার কাছে আমি ছিলাম শুধু শারীরিক চাহিদা মেটানোর মাধ্যম মাত্র। যখন আমি গর্ভবতী হলাম, তখন বললে এটা তোমার ভুলের জন্য হয়েছে। যখন আমার লিভার পেইন উঠেছিল, তখন তোমরা আপুকে নিয়ে ব্যস্ত। সেবারের মতো বেঁচে ফিরেছিলাম আমি আর আমার সন্তান। হসপিটালে আপুকে রাখা হয়েছিল কেবিনে, আর আমি ছিলাম পাবলিক ওয়ার্ডে। বাচ্চা হওয়ার পর তোমরা সকলে আপুর বাচ্চাকে নিয়ে কত আদর আহ্লাদ। একই হসপিটালে হওয়া সত্ত্বেও কেউ আমার বাচ্চাটাকে একটি বার দেখতে যায়নি। বাসায় আসার পর দুধের বাচ্চাটা নিয়ে সকল কাজ আমাকে করতে হতো। কাজের জন্য যখন ছেলের কাছে যেতে পারতাম না, তখন আমার ছেলেটা ফ্লোরে পড়ে কান্না করত, তবুও তোমাদের পাষাণ মন একটু নরম হয়নি। কথাগুলো বলার সময় আমার চোখের পানি জমা হয়। চোখের পানিগুলো আড়াল করে ফেললাম। আমাকে ভেঙে পড়লে চলবে না। ছেলের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে। চোখ তুলে একবার সকলের মুখের দিকে তাকালাম। কারো মুখের অনুশোচনা বা কারো মুখে বিরক্তি। শেষবারের মতো বললাম, দোয়া করবেন যাতে দ্বিতীয়বার আপনাদের দরজায় আসতে না হয়। বলে বেরিয়ে যেতে নিলে আমার স্বামী বলল, দেখবো কতদিন আমাদের ছাড়া চলতে পারো। বাবা ছাড়া সমাজ তোমার ছেলেকে ভালো চোখে দেখবে না, তা নিশ্চয়ই জানো। ছেলের জন্য হলেও তোমাকে এ বাড়িতে আসতে হবে। তোমার মতো বাবা থাকার চেয়ে আমার ছেলের পিতৃ পরিচয়হীনভাবে বেঁচে থাকা অনেক ভালো। তুমি কখনো ওকে কোলে নিয়ে আদর করেছ? পারবে বলতে? পারবে না। তোমার সব আহ্লাদ সাইনকে নিয়ে। তুমি থাকো থাকে নিয়ে। আমি কখনো আমার ছেলেকে জানতে দেব না তোমার একটা কাপুরুষ ওর বাবা ছিল। এমনকি তোমার পরিবারের ছায়া আমি আমার ছেলের উপরতে দেব না। আমার কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় ফারহান। আমার ছেলেকে নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আসি আমি। ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে বসে আছি আমি। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়ার ফলে খিদে পেয়েছে ভীষণ। বাস স্ট্যান্ডে থেকে কিছুটা দূরে একটা ভাতের হোটেল। আপাতত ছেলেকে নিয়ে সেখানে গেলাম। অনেক দিন পর পেট ভরে খেলাম। বিল পরিশোধ করে বেরিয়ে এলাম সেখান থেকে। গন্তব্য এখন রুহির বাসা। রুহি আমার ছোটবেলার ফ্রেন্ড। আপাতত সেখানে থাকবো কিছুদিন। ভাগ্য ভালো, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখেছিলাম। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম মাঝে মাঝে। ভালো অঙ্কের টাকা আয় করতাম।
নিজের আর ছেলের প্রয়োজন পড়লে সেখান থেকে করতাম। ফ্রিল্যান্সিং করার বিষয়টা রুহি ছাড়া আর কেউ জানতো না। অবশ্য রুহি না থাকলে আমার ফ্রিল্যান্সিং শেখা হতো না। গাড়িটা এসে রুহিদের দুতলা বাড়ির সামনে এসে থামে। ভাড়া মিটিয়ে সদর দরজায় গিয়ে কলিং বেল বাজালাম। একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। মহিলাটিকে আমি চিনি। জমেলা খালা রুহিদের বাসায় কাজ করে। আমাকে দেখে জমেলা খালা আন্টি মানে রুহির আম্মুকে ডাকতে থাকে, বড় ভাবি দেখেন কে আইছে, সারা আপামনি আইছে। এখানে সবাই আমাকে সায়রা না বলে সারা বলে ডাকে। জমেলা খালার ডাকে ভেতর থেকে আন্টি আর রুহি বেরিয়ে আসে। কে এসেছে খালা? আর তুমি এভাবে চিৎকার করছো কেন? দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। দোস্ত তুই এতদিন পর, বিয়ের পর তো আমাকে ভুলে গিয়েছিলি। জানিস তোকে আমরা কত মিস করেছি। তোকে দেখে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। রুহি সত্যিই বলছে বিয়ের পর ওদের সাথে কথা সময় অবধি পায়নি। রুহি এবার আমাকে ছেড়ে শারিদকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আমি গিয়ে আন্টির সাথে কুশল বিনিময় করলাম। আন্টি জমেলা খালাকে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে আমাকে নিয়ে ভেতরে আসতে লাগলেন। আমাদের পিছু পিছু রুহি শারিদকে নিয়ে আসছে। নতুন জায়গা, নতুন মানুষ দেখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শারিদ। আন্টি শারিদকে নিজের কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে দিল, সাথে অনেকগুলো চকলেট দিল। আমাদের বসতে বলে তিনি রান্নাঘরে যান জমেলা খালাকে সাহায্য করার জন্য। এদিকে রুহি আমাকে জেরা করে যাচ্ছে। ওর ধারণা আমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য আমি চলে এসেছি। একে একে রুহিকে সব বলতে লাগলাম। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু মেয়েটা না জানা পর্যন্ত ছাড়বে না। রুহির মতো ফ্রেন্ড পেয়ে সত্যি আমি ভাগ্যবতী। যেখানে আমার পরিবার আমাকে বুঝলো না, সেখানে এই মেয়েটা কিছু না বললেও কিভাবে যেন বোঝে যায়। এসব শুনে রুহি রাগে ফুঁসছে। আমি কোনো রকম ওকে বুঝিয়ে শান্ত করলাম। আপাতত এইসব কিছু আঙ্কেল আন্টিকে বলতে মানা করলাম। সাথে বললাম ওদের বাসায় কিছুদিন থেকে নতুন বাসা খুঁজব, তারপর সেখানে থাকব। কিন্তু এতে রুহি দ্বিমত করে বলল, বাসা খুঁজতে হবে কেন? আমাদের বাসায় থাকবি। আমরা কি তোর পর হয়ে গেছি যে আমাদের বাসায় থাকতে পারবি না? দেখ, তোরা পর হয়ে গেছিস, বিষয়টা এমন না। আমি কারো উপর নিজেকে বোঝা বানাতে চাই না। রুহি গাল ফুলিয়ে বলল, এখন তোর নিজেকে আমাদের কাছে বোঝা মনে হয়, বিষয়টা অন্যভাবে নিচ্ছিস কেন? আর এখন তো আর আমি একা নয়, এখন আমার একটা ছেলে আছে। ওর ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতে হবে। আমাদের এতসব কথার মাঝে আন্টি আর জমেলা খালা নাস্তা নিয়ে আসে। নাস্তার প্লেট আমার দিকে বাড়িয়ে দিয়ে শারিদকে নিজের কাছে নেয় আন্টি। এইবার কিন্তু সহজে ছাড়ছি না তোমাকে। আমাদের এখানে অনেক দিন থাকতে হবে কিন্তু। ঠিক আছে, থাকবো আন্টি। আন্টি আর জমেলা খালার সাথে গল্প করতে লাগলাম। কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া সব যেন নিমিষেই ভুলে গেলাম। অন্যদিকে রুহি অভিমান করে বসে আছে, কথা বলছে না আমার সাথে। আমি কিছু বললাম না। একটু পর নিজে এসেই কথা বলবে। হলো তাই। রুহি আমার সাথে অভিমান করে থাকতে পারে না। রুহির রুমে গিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। একটু পর আঙ্কেল মানে রুহির বাবা বাসায় আসেন। তার সাথে কিছুক্ষণ কথা বলে সকলে একসাথে ডিনার করে নিলাম। আন্টি আমার পছন্দের সব খাবার রান্না করছে। তৃপ্তি করে খেলাম। আন্টির হাতের রান্না বরাবরই অনেক সুস্বাদু। এখানে সবার সাথে মিশে গেছে শারিদ। এতদিন যে ভালোবাসা নিজের পরিবারের কাছ থেকে পায়নি, তা এখানে একদিনে পাচ্ছে। ও বাড়িতে সকল রান্না নিজের হাতে করলেও ছেলেটাকে ভালো মন্দ কখনো খাওয়াতে পারিনি। সকলে খাওয়ার পর যা থাকতো তা আমাদের মা ছেলেকে খেতে হতো। চারিদিকে যেন অন্ধকারে কালো চাদরে ঢাকা। আকাশে চাঁদ নেই, শুধু তারারা ঝলমল করছে। দূরের গাছগুলো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। মাঝে মাঝে দূরে কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে। নিদ্রায় বিভোর আমি।
হঠাৎ ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে বিছানা থেকে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:22 বাজে। পানি পিপাসা পেয়েছে। সাইড টেবিলের উপর পানির বোতল রাখা। এগিয়ে গিয়ে বোতলটা হাতে নিলাম, কিন্তু বোতলে এক ফোঁটাও পানি নেই। বিছানায় শারিদকে জড়িয়ে ধরে শুয়ে আছে রুহি। ওদের এক পলক দেখে রুম থেকে বেরিয়ে গেলাম, সাথে বোতলটা নিয়ে নিলাম। কিচেন থেকে পানি নিয়ে আসবো বলে। ড্রয়িং রুমে হালকা ড্রিম লাইটের আলো, চারিদিক স্পষ্ট বোঝা যাচ্ছে। ড্রয়িং রুম দিয়ে কিচেনে যাওয়ার সময় হঠাৎ করে কিচেনে জ্বলতে থাকা বাতিটা নিভে গেল। আঁতকে উঠলাম আমি। এত রাতে কিচেনে কে থাকতে পারে? ভয়ে ভয়ে কিচেনের দিকে এগোতে লাগলাম। কিচেনের কাছে আসতে আচমকা একটা ছায়া এসে আমার সামনে দাঁড়ায়। চিৎকার দিতে যাব সময় একটা পুরুষালী হাত আমার মুখ চেপে ধরল। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। ছাড়া পাওয়ার জন্য চট করতে লাগলাম। পুরুষটা আমার করাতে বিরক্ত হলো বোধহয়। আমাকে ধমকে বলে উঠল, হেই স্টুপিড, স্টপ! করা বন্ধ করো। পুরুষটা পকেট থেকে ফোন বের ফ্ল্যাশ অন করে আমার মুখের ধরল। আচমকা চোখে আলো পড়ায় চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। এতে পুরুষটি আবার আমাকে ধমকে বলল, চোখ খোলো ইডিয়েট! আমি তড়িৎ গতিতে চোখ খুলে তাকালাম। সামনে পুরুষটাকে দেখে 440 ভোল্টের জটকা খেলাম। আমার সামনে আর কেউ নয়, রুহির একমাত্র ভাই রাদিল দাঁড়িয়ে আছে। ফ্ল্যাশ লাইটের আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কথা বলছো না কেন ইডিয়েট? কেঁপে উঠলাম আমি চোখ দিয়ে ইশারায় বোঝাতে লাগলাম আমার মুখ চেপে ধরা হাতটা সরাতে। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, মূলত বোঝার চেষ্টা করছে আমি কি বোঝাতে চাইছি। আমার ইশারা বুঝে উঠতে মুখ চেপে ধরা হাতটা সরিয়ে নেয়। এতক্ষণে যেন প্রাণটা ফিরে পেলাম। বড় বড় শ্বাস নিতে লাগলাম আমি। এত রাতে এখানে কি করছো? আমি কোনো রকমে বললাম, পানি খেতে এসেছি। রুহি পানি নিয়ে যায়নি রুমে। গল্প করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি, তাই পানি নিতে মনে ছিল না। নেক্সট টাইম থেকে রুমে এক্সট্রা পানি বোতল রাখবে, বুঝেছো? জি ভাইয়া, বুঝেছি। আর হ্যাঁ, রাতের বেলা ভূতের মতো এভাবে ঘুরে বেড়াবে না। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে যান উনি। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। মানে এটা কি? এভাবে চলে গেল। এতদিন পর তাদের বাসায় আসলাম, কেমন আছি জিজ্ঞেস করল না, উল্টে আমাকে জিজ্ঞেস করার সময়টুকু দিল না। তাদের বাসায় অতিথি হয়ে এসেছি, ন্যূনতম সম্মান দিল না আমাকে দেখে খুশি হয়নি নাকি? উনার এরকম আচরণে কিছুটা অপমানবোধ হলো, বিশেষ করে উনার শেষ কথাটা। অপমানবোধটাকে বেশিক্ষণ স্থায়ী করলাম না। উনি বরাবরই স্বল্পভাষী, সব সময় মুখটা হুতুম পেঁচার মতো করে রাখে। ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঢকঢক কতটা পানি খেয়ে নিলাম। হাতে থাকা বোতলটাতে পানি ভরে ফ্রিজে রেখে আগে থেকে ভরে বোতলগুলো থেকে একটা বোতল নিয়ে রুমে চলে গেলাম। রুমের দরজা আটকে শুয়ে পড়লাম। কিছুতেই চোখে ঘুম আসছে না। হঠাৎ মাথায় এলো, রুহি তো বলেছিল উনি জরুরি কাজে শহরের বাহিরে গেছেন, সপ্তাহ খানিক পর ফিরবে। তাহলে এত তাড়াতাড়ি ফিরল কিভাবে? এত তাড়াতাড়ি না ফিরলেও পারত। এখন এই লোক সারাদিন আমাকে স্টুপিড, ইডিয়েট বলে কান জ্বালাপালে করে দিবে, সাথে ধমকাধমকি তো ফ্রি আছেই। ঘুম আসছে না বিধায় বেলকনিতে গেলাম। রুহির বেলকনিটা অনেক বড়, চারিদিকে বিভিন্ন রকমের ফুলের গাছ। বেলকনির এক সাইডে একটা দোলনা। আমি গিয়ে দোলনায় বসে দোল খেতে লাগলাম। মনটা ফুরফুরে হয়ে গেল। ঠান্ডা হিম শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে আমায়। হঠাৎ একটা গানের সুর আমার কানে এলো। আমি জানি এটা উনি ছাড়া আর কেউ না। হঠাৎ পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আগে এই দোলনায় বসে আমি আর রুহি কতবার উনার কণ্ঠে গান শুনেছি। উনার গানের গলা অনেক ভালো। উনি যদি সিঙ্গার হতেন, অনেক ফ্যান ফলোয়ার থাকতো উনার। দোলনায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। কানে ভেসে আসছে গানের সুর। মনে মেঘ জমতে থাকে।
পড়ে যায় দূর বিপাকে, মনে মেঘ জমতে থাকে। পড়ে যায় দূর বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর। শান্তি নেই এই যন্ত্রণার, মন মাঝিরে বল না কোথায়। মন মাঝিরে এই আয় ফিরে আয়, আয় ফিরে আয়।